ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার দায়ে আটক হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সমন্বয়কদের বিরুদ্ধেও করা হয়েছে মানবতা বিরোধী মামলা। একে একে সবাই গ্রেপ্তার হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। কঠিন বিপদের মুখে হঠাৎ করেই ডক্টর ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা শ্রম আদালত। প্রধান আসামি ইউনূস এবং আসিফ নজরুল টেরোরিস্ট এন্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে এই ৩২কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডুজার দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই যে বলে আসছে তাকে বলা হয়েছে যে শান্তিতে নোবেল জয়ী, কিন্তু দেখা গেছে কি যে বাংলাদেশের অশান্তির মূল কারণ এই বিশ্ব বাটপার সুধী মহাজন ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, ধানমন্ডি ৩২ ভাঙার অপরাধে এবার কঠিন শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা গংরা। দর্শক, কথা বাড়াচ্ছি না, তবে এ বিষয়ে আপনাদের মতামত চাই যে আসলেই ডক্টর ইউনূস সহ জুলাই যোদ্ধা যারা আছে কিংবা এই উপদেষ্টা যারা ছিল তাদের কী ধরনের শাস্তি চাচ্ছেন। অনেকেই কমেন্টে অনেক কিছু লিখতেছেন, আপনারা যা লিখবেন সেটাই কিন্তু হবে, অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পাশাপাশি এই মুহূর্তে খবর এসেছে তাকে আটকও করা হয়েছে। তার পাশাপাশি সে যাতে জামিনও নেই, তারপরও তার বিরুদ্ধে বা তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। কথা বাড়াচ্ছি না, কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এবারা। চলুন একটু বিস্তারিত দেখে আসি, তাহলে বুঝতে পারবেন যে কী ঘটেছে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, তবে লাস্টে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেগুলো দেখে যাবেন। তো দর্শক, চলুন দেখে আসি। ডক্টর ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা শ্রম আদালত। প্রধান আসামি ইউনূস এবং আসিফ নজরুল টেরোরিস্ট এন্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে এই ৩২কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডুজার দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের সৈয়দ মামুন তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গণ্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগ্যাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে।
ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আর্টিকেল 24 এর ভায়োলেশন এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6 সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই, এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেস্টিউট জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা। ঢাকায় একাধিক দূতাবাসে ইমেল করে থ্রেট করা হয়েছে। কারা থ্রেট করেছে এই নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে এবং এটি এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে। রংপুরে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। কারা খুন করেছে, কেন খুন করেছে সেটি নিয়েও দেশব্যাপী আলোচনা চলছে। এছাড়া এই যে মক্কা জোট, যেটি নিয়ে গতকালও একটি কথা বলেছি, সেটি তো আছেই। তাছাড়া দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা উপচে পড়ছে। আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটা অভিযোগ পাচ্ছি যে গতকাল এবং আজকেও দেরিতে কেন আমি ভিডিও পাবলিশ করছি। আগস্ট মাস আসলে খুব ব্যস্ত থাকি এবং স্পেশালি আগস্ট মাসের উইকেন্ডগুলো জাতীয় শোক দিবস কেন্দ্রিক প্রায় প্রতি উইকেন্ডেই প্রোগ্রাম থাকে এবং সেগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে সিডনি যেতে হয়। আমি সিডনি থেকে 1 ঘন্টা দূরে থাকি। তো আজকেও যেমন একটু আগে ফিরলাম 2টোর পরে, তো ফিরতে ফিরতেই বাংলাদেশি সময় 10টা পেরিয়ে যায়। তো এই কারণে আমার একটু দেরি হচ্ছে, আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম, 8টি কিংবা মতান্তরে 12টি দূতাবাসে 2 পৃষ্ঠার একটি ইমেল করে থ্রেট করা হয়েছে। এই ইমেলে তাদের ভালো হয়ে যেতে বলা হয়েছে এবং সতর্ক করে দেওয়া হয়েছে যদি তারা নিজেদের সংশোধন না করে তাহলে তারা কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। 2 পৃষ্ঠার লিখিত এই ইমেলটার বিস্তারিত আমরা জানতে পারিনি। এমনকি যেসব দূতাবাসে এই ইমেল পাঠানো হয়েছে তারাও যেন মুখে কুলুপ এঁটে বসে আছে। কেউ কেউ বলছেন ইউরোপের 8টি দেশ, কেউ বলছেন ভারত, জাপান, মালয়েশিয়া, রাশিয়া আর চায়না তো আছেই। এই দেশগুলোর মধ্যে একমাত্র চায়নাই মুখ খুলেছে। প্রথমে চীনা দূতাবাস থেকে সরকারের
সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পুলিশ বিভাগের সাথে। তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে তারা টাকা দিতেও রাজি হয়েছে। প্রথমে তারা পুলিশের সাথে যে যোগাযোগ করেছে, প্রথম তারা যোগাযোগ করতে পারেনি সময় মতো, আলটিমেটলি যোগাযোগটা হয়েছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য অনুরোধ করেছে। তো এক পর্যায়ে গতকাল মানে শনিবার পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদধারী একজন কর্মকর্তা যান এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মিটিং করেন। চীনা কর্মকর্তাদের এই থ্রেটের প্রেক্ষিতে সেই পুলিশ কর্মকর্তা বলেন যে এগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হলো মিডিয়ার কারসাজি। তো স্বভাবতই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে এর আগেও বিএনপির সরকার ক্ষমতায় থাকতে তারা এই যখন জঙ্গিবাদের অভিযোগ আসতো তখন তারা বলতো এগুলো মিডিয়ার বানানো কারসাজি। যেমন বাংলা ভাই যখন এই জঙ্গি কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশে, তখন কিন্তু বিএনপি এগুলো উড়িয়ে দিয়েছিল এবং বিএনপির জোটভুক্ত মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি বলেছিলেন যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু আলটিমেটলি তো দেখা গেল যে তাদের নেটওয়ার্ক, জেএমবি নেটওয়ার্ক কত বিস্তৃত ছিল। তো বাংলা ভাই এবং তার একজন সহযোগী আব্দুর রহমান শায়ক দুজনেরই আলটিমেটলি ফাঁসি হয়েছে। তো আজকে যখন বলছে এগুলো মিডিয়ার কারসাজি, তখন আরো বলা হয়েছে যে বর্তমানে মিডিয়া তো সরকারের কথার বাইরে চলেই না, সুতরাং এটা মিডিয়ার কারসাজি কিভাবে হয়। এই প্রসঙ্গে একটু বলে রাখি, গত 2-3 দিন আগে সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সকল মিডিয়া হাউসে, নিউজ পেপার, টেলিভিশন সব ওখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো অবস্থায় সরকারের সমালোচনা করা যাবে না। এমনকি মিডিয়া হাউসে কর্মরত কোনো সাংবাদিক বা কর্মকর্তা কেউ মিডিয়ার বাইরে গিয়েও সরকার বিরোধী ষড়যন্ত্র করতে পারবে না বা সরকার বিরোধী কথা বলতে পারবে না। যদি সরকারের সমালোচনা করে, সরকার বিরোধী কথা বলে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি সেটা চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তো এই যখন গণমাধ্যমের স্বাধীনতা, তখন স্বভাবতই এই চায়নার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এই মিডিয়ার কারসাজি এটা হওয়ার কোনো কারণ নেই, কারণ মিডিয়া ইজ আন্ডার ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তো এইখানে যখন আলোচনা হচ্ছিল, এক পর্যায়ে একটি কাচের গ্লাস টেবিলের উপর পড়ে ভেঙে যায়। কেন ভেঙে গেল কাচের গ্লাসটি? এটি কি মানে অ্যাক্সিডেন্টালি পড়ে ভেঙে গেছে, নাকি কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কেউ একজন গ্লাসটি টেবিলে আছাড় দিয়ে ভেঙেছে? আজকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এই চীনা দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন, এবং চীনের পরে শোনা যায় যে ভারত, মালয়েশিয়া, জাপান এবং আরও একটি দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। আগামীকাল চায়নার দূতাবাসে আবার পুলিশের সাথে মিটিং হবে এবং সরকার যতই বলুক যে তারা এটা মিডিয়ার কারসাজি, আবার তারা তদন্তও করছে। আবার কদিন আগে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে একটি রিপোর্ট, সেখানেও কিন্তু বলা হয়েছিল বাংলাদেশে AQIS অর্থাৎ আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তারা এই বাংলাদেশের ছোট ছোট সেল তৈরি করে তাদের কার্যক্রম অর্থাৎ এই জঙ্গি কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই জঙ্গিদের বাম্পার ফলন হচ্ছে। কতজন জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের মধ্যে কতজন সাজাপ্রাপ্ত ছিল, কতজন বিচারাধীন ছিল, এই সংখ্যাগুলো আগে আমি একটি অনুষ্ঠানে আপনাদের বলেছি। সুতরাং যতই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টকে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছিলেন আশা করি সম্পূর্ণ ভিডিওই দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, আমাদের সময় সংক্ষেপের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো পরবর্তীতে এটা আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।